আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমাকে একটু এনশিওর করবেন যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ক্লাসটা আমরা 2 মিনিট আগেই শুরু করে ফেলেছি। যেহেতু ক্লাসটা আগে শুরু করছে তাই আমরা একটু অপেক্ষা করব। কাল রাতে কেউ একজন বলেছিল আইকিউ এর জন্য একটা বই কিনতে। এই বইয়ের নামটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুমি আক্তার ওর অনেক ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে। আমাদেরকে জানাবেন যে ভয়েস ক্লিয়ার কিনা, প্লাস হচ্ছে আপনি ক্লিয়ারলি ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাকে একটু জানাবেন যে উম, ময়মনসিংহ বিভাগের কারা কারা আছেন। ময়মনসিংহ বিভাগের মানে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই 4টা জেলায় কারা কারা আছে আমরা একটু দেখতে চাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই 4টা জেলায় কারা কারা আছেন একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমি তো চলে আসছি। তোমরা উপস্থিত হয়ে গিয়েছো, ধন্যবাদ। অল ক্লিয়ার জানিয়েছো। আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। হ্যাঁ, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে পদ। কি বলো তো ভাইয়া? পদ আলোচনা করব, যেটাকে আমরা, তোমরা একটু টাইটেলটা লেখো, পদ। এটাকে আমরা আরেকটা নাম বর্তমানে নতুন বাংলা ব্যাকরণ বইতে দেওয়া হয়েছে, বা এটা আগেও ছিল নামটা। নামটা লিখবা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। দুইটাকে একসাথে করে আমরা আলোচনা শুরু করব। আজকে আমরা একটা পর্ব আলোচনা করব, পরের দিন আরেকটা পর্ব আলোচনা করব, ঠিক আছে? গুড। অধরা যুক্ত হয়েছে ময়মনসিংহ ভালুকা থেকে। আচ্ছা ঠিক আছে, অল ক্লিয়ার। ময়মনসিংহ থেকে এত কম স্টুডেন্ট কেন? একজন জাস্ট বললো সে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছে। বাকিরা গুড, সবাই যুক্ত হয়ে গিয়েছে মোটামুটি, নাকি? তাহলে আমরা ক্লাস শুরু করব। ক্লাস ভাইয়া, প্রশ্নে শব্দদ্বিত্ব আর দ্বিরুক্তি শব্দ দুইটা থাকলে কোনটা প্রাধান্য পাবে? দ্বিরুক্ত শব্দ। কি বলতো ভাই? দ্বিরুক্ত শব্দ, এটা মাথায় থাকে যেন। হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন করছে। শব্দদিক্ত। রানা, বরিশাল থেকে তো জিজ্ঞেস করি নাই, গতকালকে জিজ্ঞেস করছিলাম বরিশাল থেকে কারা আছো। আজকে জিজ্ঞেস করেছে যে ময়মনসিংহ বিভাগ থেকে কারা আছো, তারা একটু বলবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা টপিক শুরু করব। আচ্ছা, সকালবেলা ক্লাস নিলে কি এরকম কমই থাকে স্টুডেন্ট? একটু আমাকে জানাবা। সকালে ক্লাস নিলে কি স্টুডেন্ট এরকম কম থাকে? পদ, এটা একটু লিখবা সবাই, পদ। সকালবেলা ক্লাস নিলে কি স্টুডেন্ট এরকম কম থাকে কিনা? আচ্ছা আচ্ছা। আমার গ্রামের বাড়ি শেরপুর, কিন্তু আমি ঢাকায় থাকি ভাইয়া। ইসরাত বর্ষা বলেছে। মানে ঢাকায় থাকো আর যাই করো তুমি, মানে ময়মনসিংহের মানুষ, এটা হচ্ছে মূল কথা। নাইমুল হাসান বলেছে ময়মনসিংহ থেকে যে যুক্ত হয়েছে। আইকিউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আছে। আর এটা তোমার বুদ্ধির ক্ষমতা, না না, বুদ্ধির ক্ষমতা না। এটা যেমন একটা বিষয় আছে, এটা প্র্যাকটিসেরও বিষয় আছে, একটা প্র্যাকটিস আছে। ঠিক আছে, একটা বই আছে বাজারে। হ্যাঁ, কামরুল রাহান, চট্টগ্রাম বিভাগ তো চিনি আমি, এবং এটা জিজ্ঞাসা করেছিলাম একদিন, তুমি মনে হয় ছিলা না ওই দিন ক্লাসে। অধরা রায় বলছে আমার বাড়ি ময়মনসিংহে। হ্যাঁ, অধরা রায় বাড়ি ময়মনসিংহে। গুড, অনেকেই পাওয়া গেছে মোটামুটি ময়মনসিংহে। তাহলে আমরা, পোলাপান এখনো ঘুমায়, তাহলে ঘুমাইলে চলবে বলো? ঘুমাইলে চলবে না। ক্লাস করতে হবে নিয়মিত, পড়াশোনা করতে হবে নিয়মিত। এখন কি ঘুমের টাইম আছে বলো? ঘুমের দিন তো শেষ তোমাদের। অনেক ঘুমাইছো জীবনে, কোনো লাভ হয়েছে বলো? এত ঘুমায় কোনো লাভ হয় নাই, এটা মাথায় রাখতে হবে। আহ, যেহেতু ঘুমায় লাভ হয় না, তাহলে আমরা না ঘুমায় লাভ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আলোচনা শুরু করে দিই নাকি? পদ, একটু সবাই লিখবা। পদ, প্রথমে লিখবা পদ বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? পদ বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোথাকার বলো তো ভাই? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় পদ, বুঝতে পারছো? আর একটা শব্দ আছে পদ প্রকরণ। কি আছে বলো না? পদ প্রকরণ। এই প্রকরণ শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি। প্রকরণ শব্দের অর্থ কি বলতো? পদ্ধতি, এটা মাথা রাখবা। তারপরে আরেকটা লিখবা হচ্ছে পদ যে আছে না, এই পদ জিনিসটা কি, এটার আরেকটা নাম লিখবা হচ্ছে পদই ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী, সবাই লিখছো এটা? পদ হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী।
এটা একটু সবাই লেখো। পদ ব্যাকরণিক শব্দ শ্রেণী। গুচ্ছের জন্য ব্যাকরণ কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে বেশি? গুচ্ছের জন্য কোনো ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক বলা যায় না, তবে আমাদের ক্লাসগুলো তুমি কন্টিনিউ করো, আশা করি ইনশাল্লাহ হতাশা কেটে যাবে। স্বপ্নের ক্যানভাস ভাই, আচ্ছা সবাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, লেখা শেষ না? যদি লেখা শেষ হয় তারপর আরেকটা কয়েকটা কথা লিখবা। পদ কি? ঠিক আছে, প্রথমবার লিখবা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে। বাক্যের অন্তর্গত, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে। শব্দকে পদ বলে, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে। গুড, লিখছো নাকি? যদি এটা লেখা হয় তাহলে আরো একটা কথা লিখবা, সেটা হচ্ছে এই কথাটা ইম্পর্টেন্ট। লিখবা বাক্যের প্রতিটি অংশকে, বাক্যের প্রতিটি অংশকে পদ বলে। প্রতিটি অংশ, বাক্যের প্রতিটি অংশকে পদ বলে। ঠিক আছে, পদ বলে, এটাও লিখবা সবাই। ঠিক আছে, এরপর আরো একটা কথা লিখবা। ঠিক আছে, শব্দ না হলেও, শব্দ না হলেও পদ হতে পারে, পদ হতে পারে, শব্দ না হলেও। ঠিক আছে, আচ্ছা লেখা ডান নাকি? এইচএসসি তে ঠিক আছে, সবাই লিখছো? আচ্ছা ঠিক আছে, লেখা শেষ। এবার হচ্ছে মিলটা দেখো। আমরা বলি বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে, তো বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে, এরকম আমরা বলে থাকি। অর্থ নাই, যেমন আমরা একটা ক্লাসে বলেছিলাম, বলো তো মকল যে আছে না, মকল, এই মকল কি কোনো শব্দ? বলো, মকল কি কোনো শব্দ? না। অথবা মলক কি কোনো শব্দ? না। বুঝতে পারছো? অথবা লমক কি কোনো শব্দ? অথবা লকম কি কোনো শব্দ? না। এগুলো শব্দ না। কেন? কারণ এগুলোর অর্থ নাই। ভালো করে বুঝো ভাই, এগুলোর কি নাই? অর্থ নাই। কিন্তু চাইলে এগুলোকে পদ বানানো সম্ভব। কিভাবে বলো? আমি এরকম একটা বাক্য লিখলাম, লকম কোনো শব্দ নয়, লকম কোনো শব্দ নয়, এরকম একটা বাক্য আমি লিখলাম। এবার একটু খেয়াল করে দেখো তো, এই যে বাক্যটা আমরা লিখছি, এই বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তাকে, সাবজেক্ট বা কর্তা হচ্ছে কে? লকম। সাবজেক্ট বা কর্তাকে লকম। এবার একটু খেয়াল করবো, তোমরা মনে রাখবা, যখনই বাক্যের সাবজেক্ট কেউ হবে এবং সাবজেক্ট সব সময়
হয় নাউন হবে অথবা কি হবে, প্রোনাউন হবে। একটু সবাই লিখে নাও, বাক্যের সাবজেক্ট সবসময় নাউন হবে অথবা কি হবে, প্রোনাউন হবে। ঠিক একই রকম ভাবে বাক্যের অবজেক্ট যে হয়, অবজেক্ট সেও সবসময় নাউন বা কি হবে, প্রোনাউন হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে, নাউন বা প্রোনাউন হবে। ঠিক আছে, এটা একটু লেখো, লেখা শেষে ডান লিখবে। হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি তো নিলয় শিকদার। আচ্ছা, ডান। সবাই মোটামুটি লিখে ফেলছো তাই না? এবং এই কথাটা সবাই বুঝতে পারছো কিনা, এই যে মকল এটা শব্দ না কেন, কারণ এটার অর্থ নাই। আর আমরা জানি শব্দ হওয়ার জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অর্থ। অর্থ ছাড়া শব্দ হতে পারে না। ঠিক আছে, বলছি একটা বাক্যের যে সাবজেক্ট হবে সে সব সময় নাউন হইতে হবে অথবা প্রোনাউন হবে। সাবজেক্ট হলে সে নাউন বা প্রোনাউন। বুঝতে পারছো? যেমন দেখো, আমি ইংলিশেই বুঝাইলাম বিষয়টা। আমি বললাম রহিম, কি লিখলাম, রহিম ইটস রাইস। এই বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখবা, বাক্যের সাবজেক্ট কে, রহিম। ভালো করে বোঝো, তাহলে বুঝে ফেলবে, একবার বুঝলে হবে। আর বাক্যের সাবজেক্ট কে, রহিম। এবার একটু ভালো করে খেয়াল কর, অবজেক্ট কে, রাইস, তাই না? তাহলে একটু ভালো করে খেয়াল করতো, এই রহিম একটা তোমার নাউন কিনা? রহিম একটা নাম না, নাম, নাউন। এবার একটু দেখো, রহিম একটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। আর রাইস যে আছে, এই রাইসও ঠিক একই রকম ভাবে একটা অবজেক্ট হয়েছে এবং এটাও একটা নাউন হয়েছে। অর্থাৎ যেটা বুঝাইলাম, বাক্যের সাবজেক্ট মানে বাংলায় আমরা বলতে গেলে সেটা বলতে পারি হচ্ছে কর্তা। আর অবজেক্ট যে আছে, অবজেক্টের বাংলা বলতে গেলে আমরা বলতে পারি কর্ম। ঠিক আছে, আরবিতে এটাকে বলা হয় ফাইল, এটাকে বলা হয় মফউল। ফাইল এটা কি বলো না, মফউল। এই ফাইল এবং মফউল দুইটাই সবসময় কি হবে, হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। অর্থাৎ বাংলা এটাকে আমরা বলতে পারি এটা হয় বিশেষ্য হবে অথবা বিশেষ অথবা সর্বনাম হবে। আমরা বিশেষ্যই লিখলাম, কারণ পৃথিবীতে মনে রাখবা সকল ভাষায় যেখানে বিশেষ্য হতে পারে সেখানে সর্বনাম হতে পারে। সব ক্ষেত্রে বিশেষ্যগুলো, নাউনগুলো রিপ্লেস হতে পারে প্রোনাউনের দ্বারা। কার দ্বারা বলতো, প্রোনাউনের দ্বারা, প্রোনাউনের দ্বারা, সরি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো তো এখন বুঝছো কিনা কথাটা? বুঝলে একটু সবাই ইয়েস লিখবা। আই হ্যাভ ডান, গুড, চমৎকার। আই হ্যাভ ডান, ওই যে এই কথাটা যে লিখছে দেখো, আই হ্যাভ ডান, তাই না? এবার একটু ভালো করে খেয়াল করো তো, আই হ্যাভ ডান যে লিখছে, এখানে আইটা কি, বাক্যের সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে আই একটা কি বলো না, প্রোনাউন। দেখছো, সব সময় যে বাক্যের সাবজেক্ট হবে সে হয় প্রোনাউন হবে অথবা কি হবে বলো তো, অথবা নাউন হবে, অথবা কি হবে, নাউন হবে। লিখছো?
ইয়েস ইয়েস, সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শব্দ না হলেও পদ হতে পারে, এই কথাটা সবাই ক্লিয়ার? এরপরে আরেকটা কথা লিখছিলাম হচ্ছে বাক্যের প্রতিটি অংশ। এই যে বাক্যে কয়টা অংশ আছে, এক দুই তিন চারটা অংশ আছে, এই চারটাই বাক্য। এই বাক্যের মধ্যে তিনটা অংশ আছে, তিনটাই পদ, সরি বাক্য না, তিনটাই পদ। এই বাক্যে তিনটা অংশ আছে, তিনটাই কি হয় বলো না, পদ হবে। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমি বললাম সে ভাত খায়, এরকম একটা বাক্য লিখলাম। এই বাক্যের মধ্যে কয়টা অংশ আছে, তিনটা অংশ আছে। যতগুলো অংশ হবে এই অংশের অর্থ থাক বা না থাক, এটা শব্দ হোক বা না হোক, এটা অবশ্যই কি হবে, পদ হবে। বাক্যে ব্যবহৃত হয়েছে মানে সে পদ। সবাই লেখো, বাক্যে ব্যবহৃত হয়েছে মানে সে কি, পদ। এই কথাটা একটু লেখো, লেখার শেষে ডান লিখবা, বাক্যে ব্যবহৃত হয়েছে মানে সে পদ। দ্রুত লেখো। আচ্ছা জি ভাইয়া, গতকাল ক্লাসে বলছিলেন বাক্য ব্যবহার হলে তা পদ, তবে ক্রিয়া থাকতে হবে। হ্যাঁ, বাক্য ক্রিয়া থাকলেই তো বাক্য হয়ে যায়, আর দরকার নেই তো আমার। গতকালকে ক্লাসও বলেছিলাম শ্রাবণী, থ্যাংক ইউ মনে রাখার জন্য। তাহলে মোটামুটি এটুকু ক্লিয়ার, সবাই মোটামুটি বুঝতে পারছো? তাহলে এবার একটু খেয়াল করো, পদ প্রথমত, সবাই একটু লেখো, পদ প্রথমত কয় প্রকার বলো তো, দুই প্রকার। পদ প্রথমত কয় প্রকার, দুই প্রকার। এটা একটু লিখবা সবাই, প্রথমত দুই প্রকার। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে সব্যয় পদ, কি বলো ভাই, সব্যয় পদ। আর দুই নাম্বার লিখবা হচ্ছে অব্যয় পদ। লিখছো, সব্যয় একটা কি আছে, অব্যয়। এরপর আরেকটা লিখবা হচ্ছে, এই যে সব্যয় পদটা যে আছে না, এটা হচ্ছে চার প্রকার। এক নাম্বার হচ্ছে বিশেষ্য, দুই নাম্বার হচ্ছে বিশেষণ, তিন নাম্বার লিখবা হচ্ছে সর্বনাম, চার নাম্বার লিখবা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, অব্যয় পদ যে আছে, অব্যয় পদ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার, সরি অব্যয় পদ তিন প্রকার না, এটা লেখো সবাই আগে, এইটুকু লেখো তাহলে বুঝাচ্ছি। আগে আমরা পড়ছি পদ মোট কত প্রকার, পাঁচ প্রকার। সেই পাঁচ প্রকার পাইছো কিনা একটু জানাও আমাকে, লেখা শেষে অবশ্যই ইয়েস লিখবা। লিখছো, অব্যয় পদ কি প্রকার আছে এটা বলতেছি, এটা বলতেছি, আগে এটা লেখো। শোনো, আমি একটু বুঝাচ্ছি ক্লিয়ার করে। আমরা আগে পড়ছিলাম হচ্ছে পদ কত প্রকার, পাঁচ প্রকার। সেই পাঁচ প্রকার আগে খেয়াল করো, এই যে চারটা আছে, এক দুই তিন চার, আর এই একটা, পাঁচটা, তাই না? কিন্তু ব্যাকরণিক শব্দ শ্রেণী যে আছে সেটা আট প্রকার। এটা একটু লেখো সবাই, ব্যাকরণিক শব্দ শ্রেণী আট প্রকার। ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার,
8 প্রকার। কিভাবে 8 প্রকার হয়েছে? এটা হচ্ছে ইংলিশ যে আমরা তোমার পার্টস অফ স্পিচ পড়ছি না, সেই পার্টস অফ স্পিচের সাথে মিলিয়ে এটাকে কয় প্রকার রাখা হয়েছে বলো তো? 8 প্রকার রাখা হয়েছে। সেই 8 প্রকার হয়েছে কিভাবে? এই 5 প্রকার যে আছে, 5 প্রকার মধ্যে অব্যয়কে 3 প্রকার বানানো হয়েছে। অব্যয়ের একটাকে 3 প্রকার বানানো হয়েছে। তখন কি হয়েছে? যোজক, তারপর আরেকটা হচ্ছে অনুসর্গ, আর আরেকটা হচ্ছে আবেগ। তাহলে মোট কয়টা হলো? এখানে 3টা হলো, বুঝতে পারছো? আবেগ শব্দ এখানে আমরা 3টা পাইলাম। ক্লিয়ার? এই 3টা আর এই 4টা মোট কয়টা হলো বলো না? 7টা হয়েছে। কিন্তু আরো একটা অতিরিক্ত রয়ে গেছে ইংলিশে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার তুমি একটু ভালো করে দেখো তো 8 প্রকার মিলছে কিনা। এবার 8 প্রকারের ইংলিশ নামটা জেনে নাও। বিশেষ্য যে আছে এর ইংলিশ নাম হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ। আর সর্বনাম যে আছে, সর্বনামের ইংরেজি নাম হচ্ছে প্রোনাউন। আর ক্রিয়া যে আছে, ক্রিয়ার ইংরেজি নাম হচ্ছে ভার্ব। ক্রিয়া বিশেষণের ইংরেজি নাম হচ্ছে অ্যাডভার্ব। লিখছো? আচ্ছা। যোজক, যোজকের ইংরেজি নাম হচ্ছে কনজাংশন। ঠিক আছে? কনজাংশন। আর অনুসর্গ যে আছে এর ইংরেজি নাম হচ্ছে প্রিপোজিশন। কি বলো ভাই? প্রিপোজিশন। ঠিক আছে? আর আবেগ যে আছে এর ইংরেজি নাম হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি। ইংরেজি নামগুলো পাইছো সবাই? লেখা শেষ হলে অবশ্যই ডান লিখবা, ডান। ঠিক আছে? ডান। আচ্ছা, ডান। এই এক্সক্লেমেটরি যেটা আছে না, এটার আরেকটা নামই কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। লিখছো? এক্সক্লেমেটরি, এটা একটা নাম কি?
আচ্ছা, হয়েছে, সবার হয়েছে। না, ইন্টারজেকশন অব্যয় না ভাই, বুঝতে হবে অব্যয়ের চারটা পার্ট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি এটা হয় তাহলে আমরা আজকে প্রথম আলোচনা করবো হচ্ছে বিশেষ্য নিয়ে। কি নিয়ে বলো তো? বিশেষ্য নিয়ে। এটা সবাই একটু লেখো, বিশেষ্য। যার দ্বারা নাম বুঝায়, কি বুঝায় বলো তো? যার দ্বারা নাম বুঝায় এরকম পদকে, নাম বুঝায় এরকম পদকে কি বলা হয়? নাম বুঝায়। অথবা যে শব্দ দ্বারা, যে শব্দ দ্বারা নাম বুঝায়, ঠিক আছে, যে শব্দ দ্বারা নাম বুঝায় তাকে কি বলা হয়? বিশেষ্য পদ বলে। লিখছো? এই কথাটা একটু লিখবা, যে শব্দ দ্বারা কি বুঝায়? নাম বুঝায়। লেখা শেষ? ডান? সবাই কথা কি ক্লিয়ার? অনুসর্গের ইংরেজি হচ্ছে প্রিপোজিশন রে ভাই, এটা বলছি একবার। আচ্ছা, যার দ্বারা নাম বোঝায়। এরপর আরেকটা লেখো, আমরা চোখে যা দেখি, আমরা চোখে যা দেখি সব বিশেষ্য। এটা আগে লেখো, আমরা চোখে যা দেখি সব বিশেষ্য, ঠিক আছে। এবার পারলে তুমি এমন একটা জিনিস দেখাও যেটা আমরা চোখে দেখি কিন্তু এর কোনো নাম নাই। বাবা, খেয়াল করে দেখো তো, চোখে দেখি কিন্তু নাম নাই। গুড, লেখা শেষ হয়েছে যেহেতু, তাহলে আমি, না ভাইয়া, ভাবতে দিব। ধোঁয়া, তুমি বলছো ধোঁয়া, ধোঁয়া কি চোখে দেখা যায়? ধোঁয়া যদি চোখে দেখা যায় তার মধ্যে ধোঁয়ার একটা নাম আছে, যদি নাম না থাকে তাহলে তুমি বললা কিভাবে যে এটা ধোঁয়া? বুঝতে পারছো? যদি শব্দটা ধোঁয়া না, শব্দটা হচ্ছে ধোয়া। শব্দটা কি বলো না? ধোয়া। কথা কি বুঝতে পেরেছো? গুড তাসনিম, তানজিনা, তাহলে বুঝতে পারছো আমরা যে চোখে দেখি তার সব নাম আছে, নাম আছে মানে সেটা বিশেষ্য পদ। তবে লিখবা চোখে দেখি না এমন বিশেষ্যও আছে, এটা লেখো, চোখে দেখি না এমন বিশেষ্যও আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এই কথাটা তোমাকে লিখতে পারে, চোখে দেখি না এমন বিশেষ্যও আছে। তবে চোখে যা দেখি, একটু খেয়াল করবো, আমি কিন্তু একবারও বলি নাই যা চোখে দেখি না সেটা বিশেষ্য না, এটা কি একবারও বলছিলাম? বলছি যে চোখে যা দেখি সেটা অবশ্যই বিশেষ্য, তবে চোখে দেখি না এমন বিশেষ্যও আছে। যেমন বায়ু চোখে দেখি না, তারপরে স্বপ্ন, এটা চোখে দেখাইতে পারি না কিন্তু মন দিয়ে দেখি, ঠিক আছে। তারপরে এরকম অনেকগুলো আছে যেগুলো হচ্ছে, লাঠি তো চোখে দেখা যায় রে ভাই, বাতাস দেখা যায় না কিন্তু এটা কি অনুভব করা যায়। তার মানে এগুলো কি আছে?
বিশেষ্য আছে। আমি আশা করি বুঝাইতে পারছি। এবার একটু লেখো সবাই, বিশেষ্যের প্রকার লেখো। বিশেষ্য 6 প্রকার, সবাই একটু লেখো। বিশেষ্য কত প্রকার? 6 প্রকার। এটা একটু লিখবা সবাই, বিশেষ্য 6 প্রকার। কি কি? এক নম্বরে সবাই লিখবা হচ্ছে, এক নম্বরে সবাই লিখবা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। কি বলো ভাই? সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নম্বরে লিখবা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, জাতিটা লিখে 2 নম্বরে লেখা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে, সমষ্টিবাচক বিশেষ্য। 3 নাম্বার লিখবা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমরা 6টার মধ্যে এই 3টা আগে পড়ব, জাতিবাচক বিশেষ্য। এবার সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? সরি, আমি সংখ্যা লিখে ফেলছি, সংজ্ঞা হবে শব্দটা। সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে এমন বিশেষ্য পদ যার দ্বারা কোনো ব্যক্তি, কার নাম বলো তো? কোনো ব্যক্তি, একটু লেখো, যার দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান, কোনো গ্রন্থ, তারপরে হচ্ছে কোনো কাল বা সময়ের নাম বুঝায়। কাল বা সময়ের নাম বুঝায়, ঠিক আছে? অথবা একক বস্তু, কি লিখবো বলো ভাই? একক বস্তুর নাম বুঝাবে। কথা ক্লিয়ার? একক বস্তুর নাম বুঝাবে, সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। একটু পাশে লিখবা, সংজ্ঞাবাচক বিশেষ্যকে ইংরেজিতে প্রপার নাউন বলে। কি বলে বলো তো ভাই? প্রপার নাউন বলে। এটা মাথায় রাখবা, ইংরেজিতে এটাকে কি বলা হয়? প্রপার নাউন বলে। আমরা একসাথে ইংলিশটাও শিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা যা বলছিলাম, কয়টা বলছি এখানে? বলছি হচ্ছে 4-5টা বলছি। ব্যক্তি, আমি বললাম মুশফিকুর রহিম। এ বললো মুশফিকুর রহিম একজন কার নাম? ব্যক্তির নাম। এবার বললো পৃথিবীতে মুশফিকুর রহিম কয়টা? একটা। এই ব্যক্তি বা সত্তা কয়টা? একটা। এগুলো সব সময় সিঙ্গুলার হবে। লিখবার কি লিখবো বলো তো? সিঙ্গুলার হবে, অথবা একক হবে। একক, সিঙ্গুলার বা একক হবে, মনে রাখবে এটা। সংজ্ঞাবাচক বিশেষ্য সবসময় কি হয়? সিঙ্গুলার হয় বা একক হয়। ভৌগোলিক স্থান, যেমন খেয়াল করো, আমরা লিখলাম হচ্ছে ঢাকা। ঢাকা একটা ভৌগোলিক স্থানের নাম, সুতরাং এটা কি বাচক বলো তো? সংজ্ঞাবাচক। আমি বললাম গীতাঞ্জলি। গীতাঞ্জলি একটা গ্রন্থের নাম। কিসের নাম বলো তো? গ্রন্থের নাম। এটা কি বাচক হবে? এটাও হবে তোমার সংজ্ঞাবাচক বিশেষ্য। আমি বললাম রবিবার। এই রবিবার যে আছে, এটা একটা বার বা সময়ের নাম, তাই এটা কি বাচক হবে? সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। একক বস্তু, আমি লিখলাম চাঁদ। এটা একটা একক বস্তু, পৃথিবী একক বস্তু। এগুলো সব কি বাচক হবে? সংজ্ঞাবাচক বিশেষ্য হবে, ঠিক আছে? বাকি 3টা আমরা পরে পড়তেছি, আগে 3টা একটু লেখো না দিয়া ভাইয়া। গুড, এই 3টা আগে বুঝে নাও। সবার এইটা লেখা হলে একটু আমাকে জানাবা যে লেখা হয়েছে। লেখা আসলে জানাবা লেখা শেষ হয়েছে। আচ্ছা, সবাই ডান, সবাই লেখা শেষ না? এবার পার্থক্যটা বোঝো ভাই। এরপর আমরা সমষ্টিবাচক না জাতিবাচক দেখবো। জাতিবাচক, জাতিবাচক হচ্ছে এমন শব্দ, একটু লেখো, জাতিবাচক হচ্ছে এমন শব্দ যার দ্বারা ওই জাতীয় সবাইকে বোঝায়। যার দ্বারা, ঠিক আছে, ওই জাতীয় সবাইকে বোঝায়। ওই জাতীয় সবাইকে বোঝায়। লিখছো? যার দ্বারা ওই জাতীয় সবাইকে বোঝায়, এটা একটু লেখো সবাই, ঠিক আছে? যেমন দেখো, আমি এবার এবার একটা উদাহরণ দেখে নাও, যার দ্বারা ওই জাতীয় সবাইকে বোঝায়। আমি বললাম মুশফিকুর রহিম একজন কিসের নাম? মানুষের নাম। এ বলো মানুষ বলতে কয়জন মানুষকে বোঝায়? নাকি শুধু মুশফিকুর রহিমকে বোঝায়? নিঃসন্দেহে না, সকল মানুষকে বোঝায়। মানুষ তাহলে কি বাচক? জাতিবাচক। এটা ভালো করে বুঝবা। আবার আমি বললাম স্থান, ঢাকা একটা কিসের নাম বলতো? শহরের নাম বা রাজধানীর নাম। বলতো শহর বলতে আমরা কয়টা শহরকে বুঝি? শুধু ঢাকা শহরকে, না পৃথিবীর সকল শহরকে? সকল শহরকে। গীতাঞ্জলি বলতে আমরা কয়টা গ্রন্থকে বুঝি? একটা গ্রন্থকে, নাকি পৃথিবীর সকল গ্রন্থকে? একটা বই বলতে
বই বলতে আমরা কয়টা বইকে বুঝি? একটা বই না, পৃথিবীর সকল বই, সকল বই। তাহলে বই জাতিবাচক, এটা বুঝবা। আমি বললাম রবিবার, রবিবার একটা বারের নাম। বার বলতে কয়টা বারকে বুঝি? বার বলতে আমরা সব বারকে বুঝি। তাহলে বার কি বাচক? জাতিবাচক। বুঝতে পারছো? এবং তুমি একটু খেয়াল করো তো, চন্দ্র একটা কিসের নাম? গ্রহের নাম। গ্রহ বলতে আমরা কয়টা, শুধু চন্দ্রকে বুঝি না, পৃথিবীর সকল গ্রহকে বুঝি, সকল গ্রহকে বুঝি। তাহলে গ্রহ কি বাচক? গ্রহ হচ্ছে তোমার তোমার জাতিবাচক। এই দুইটা পার্থক্য সবাই বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ইয়েস লিখবা। আচ্ছা, ডান। ইয়েস, বুঝতে পারছো। দূর মানে কি? দূর, আচ্ছা দূর মানে কি বুঝাইছো একটু শুনবা? আচ্ছা, জাতিবাচক। গুড, চমৎকার। ঠিক আছে, এবার শোনো। এবার হচ্ছে প্রবলেমটা, জাতিবাচকে যেন কয়জন বুঝায় বলছিলাম আমরা? সব। আর সংজ্ঞাবাচকে কয়জন বুঝায়? এক বা একক। এটা বুঝতে পারছো? যদি এরকম হয় যে একজনও না, সবও না, এক এবং সব, এর মাঝে একটা অতিরিক্ত জায়গা আছে না? অনেক বা বেশি, অনেক বা কিছু। যদি এরকম অনেক বা কিছু বুঝায়, অনেক বা কি বুঝায় বলো না, কিছু বুঝায়, তাহলে সেটা কি বাচক? সেটা হলো গিয়ে তোমার সমষ্টিবাচক। এটা হলো মাথায় রাখবা। অর্থাৎ যেই শব্দ দ্বারা কোনো গ্রুপ, ঠিক আছে, কোনো গ্রুপ, দল, গোষ্ঠী বা শ্রেণীকে বুঝায়, গোষ্ঠী বা শ্রেণীকে বুঝায়, এটা মাথায় রাখবা। গোষ্ঠী বা শ্রেণীকে বুঝায়, সেটাকে বলা হয় সমষ্টিবাচক। যেমন একটু খেয়াল করে দেখো তো, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে সৈন্য বা সেনা। বলতো সেনা বলতে বা সৈন্য বলতে কয়জন সৈন্যকে বুঝায়? সব সৈন্যকে বুঝায়। কিন্তু যখন শব্দটা আমি বলবো সেনাবাহিনী, কি বলো বলো তো? সেনাবাহিনী, তখন পৃথিবীতে কয়জন সেনাকে বুঝায়? একটা সেনাবাহিনীর মধ্যে, সেনাবাহিনী বলতেই গ্রুপ অফ সৈন্য বুঝায় কিনা, গ্রুপ অফ সেনা বুঝায় কিনা, এটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করতে হবে। আর একটু খেয়াল করো, এটা পরে দেখো, আর একটু দেখো। আমি বললাম পাখি। বলো তো ভাই, পাখি বলতে আমরা কয়টা পাখিকে বুঝি? পাখি বলতে নিশ্চয় পৃথিবীর সব পাখিকে বুঝি। তাহলে পাখি কি বাচক? আমি বলি পাখি আকাশে ওড়ে। কোন পাখি আকাশে ওড়ে? সব পাখি আকাশে ওড়ে। কিন্তু কথা হচ্ছে, আমি যদি এরকম লিখি পাখির ঝাঁক, এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো, পাখির ঝাঁক বলতে আমরা কাকে বুঝি? একটা পাখির ঝাঁকে কি একটা পাখি থাকে, না পৃথিবীর সব পাখি থাকে? এই প্রশ্নের আনসার করবে এক লিখে, দুই লিখে, যে একটা পাখির ঝাঁকে কয়টা পাখি থাকে, একটা নাকি সব? একটা নাকি সব? আচ্ছা,
গুড। পাখির ঝাঁক, এই যে দেখছো, পাখির ঝাঁক বলতে নাকি সব পাখিকে বোঝায়। ঠিক আছে, হলো না, হলো না। পাখির ঝাঁক বলতে সব পাখিকে বোঝায়? এ রে ভাই, তোমরা এটা কোত্থেকে দেখছো যে পৃথিবীর এমন কোনো পাখির ঝাঁক দেখছো যে পাখিতে পৃথিবীর সব পাখি আছে? এটা কি সম্ভব কোনোদিন? পাখির ঝাঁক বলতে কিছু পাখিকে বোঝায় অথবা অনেক পাখিকে বোঝায়। একই জাতীয় পাখি থাকে না বেটা, একই জাতীয় মানে কি? আমি বলছি পাখির ঝাঁকে কি পৃথিবীর একটা পাখি থাকে না সব পাখি থাকে, এটা আমাকে বলবা। ঠিক আছে, পাখির ঝাঁক লিখছি ভাই। বাট একটা জাতের পাখি, এবার কি কথা বলো? আমি এগুলো একটা পেঁচাইতে বলছি আমি। আমি বলছি একটা পাখির ঝাঁকে কি একটা পাখি থাকে নাকি পৃথিবীর সব পাখি থাকে, মেন কথা এটা। তাহলে বলো এটা কি কি হবে এটা? একটা পাখির ঝাঁকে পৃথিবীর সব, তোমরা পেঁচাও, উল্টা পেঁচাও তো লাভ নেই, আমার প্রশ্নে আনসার করো। একটা পাখির ঝাঁকে একটা পাখি থাকে অথবা পৃথিবীর সব পাখি থাকে নাকি অনেকগুলো বা কিছু পাখি থাকে? এই যে কিছু পাখি থাকে একজন বলছে, চমৎকার। তুমি ঘোড়ার ডিম বুঝছো সাকিব? বক পাখি, আমি বক পাখি বলছি এখানে? ছাগল কোথাকার, এগুলো বলদ নাকি? আমি বক পাখি বলছি বলো? তুমি উল্টা কেন বুঝতে গেলা, উল্টা কেন খোঁচাইলা? তুমি না বুঝবা আমি যেটা বলছি এটা। পাখি বলতে পৃথিবীর সব পাখিকে বোঝায়, কিন্তু পাখির ঝাঁকে কি পৃথিবীর সব পাখি থাকে? না। একটা পাখি থাকে? অবশ্যই না। একো না সব না, এই দেখো, একো না সব না, তাহলে ওটা হবে কি? হয় কিছু অথবা কি অনেক। যদি বা কিছু বা অনেক বোঝা, সেটা কি হবে? সমষ্টিবাচক হবে। তার মানে এই দুটা হচ্ছে সমষ্টিবাচক। আরো দেখো, আমি বললাম গরু, গরু বলতে কয়টা গরুকে বোঝায়? পৃথিবীর সব গরুকে বোঝায়। ছাত্র, বলো তো ছাত্র বলতে কজন ছাত্রকে বোঝায়? পৃথিবীর সব ছাত্রকে বোঝায়। তাহলে ছাত্র কি বাচক? জাতিবাচক। গরু কি বাচক? জাতিবাচক। এবার শোনো, এখন আমি বললাম গরুর পাল, গরুর পালে কি পৃথিবীর সব গরুকে বোঝায় রে ভাই? জীবন না। ছাত্র থেকে লিখলাম শ্রেণী, একটা শ্রেণীতে কি পৃথিবীর সব ছাত্র থাকে? না। গরুর পালে কিছু গরু বা অনেক গরু থাকে। ছাত্র যে আছে শ্রেণীতে অনেক ছাত্র থাকে বা কিছু ছাত্র থাকে, সব ছাত্র থাকা সম্ভব না। সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার এটা? এটুকু বুঝছো? খেয়াল করো ভাই, খেয়াল করো। আরো দেখো, এই জায়গাটা ঝামেলা আছে আমি জানি। আমি বললাম বলো তো বাঙালি, বাঙালি বলতে কয়জন বাঙালিকে বুঝি? সবাই একটু লিখবা। বাঙালি বলতে কয়জন বাঙালিকে বুঝি? তাহলে বাঙালিটা কি বাচক, সবাই লিখবা। এক নাম্বার। দুই নাম্বার দিলে হচ্ছে একটা মিছিল লিখলাম, একটা মিছিলে কারা থাকে? মানুষ। এখন মিছিলে কি সব মানুষ থাকে না কিছু মানুষ থাকে? তাহলে সেটা কি বাচক, জাতিবাচক না সমষ্টিবাচক? এটা লিখবা। দুই নাম্বার লিখবা হচ্ছে, আমি লিখলাম মুসলিম, মুসলিম বলতে কয়জন মুসলিমকে বুঝায় এবং মুসলিম বলতে মুসলিমের মধ্যে সব মুসলিম আছে কিনা? ঠিক আছে। এরপর লিখবা হচ্ছে হিন্দু, এই হিন্দুটা কি বাচক, মুসলিম কি বাচক? এটা লিখবা। পাঁচ নাম্বার লিখবা হচ্ছে সমাবেশ, সমাবেশ কি বাচক? এটাও লিখবা সবাই। বুঝতে পারছো? প্র্যাকটিস হয়ে যায়, পাঁচটা দ্রুত করো।
সবাই লিখছো বাঙালি জাতিবাচক, চমৎকার। এবার মিলায় নাও, বাঙালি বলতে কয়জন বাঙালিকে বোঝায় এবার বাকি বলো তো ভাই? নিঃসন্দেহে সব বাঙালি, তাই এটা জাতিবাচক। এটা এত ঝামেলা করে বুঝছো? মিছিল বলতে কয়জন মানুষকে বোঝায়? একটা মিছিলে সব মানুষ থাকে না, এটা সম্ভব না। তাই এটা কি বাচক? সমষ্টিবাচক। বুঝতে পারছো? এটা গ্রুপ অফ পিপলকে বোঝায়। মুসলিম বলতে সব মুসলিমকে বোঝায়, জাতিবাচক। হিন্দু বলতে সব হিন্দুকে বোঝায়, জাতিবাচক। এবং সমাবেশ বলতে কিছু মানুষের সমষ্টিকে বোঝায়, তাই এটা কি বাচক বলো তো? এটাও হবে তোমার সমষ্টিবাচক। কি বাচক? সমষ্টিবাচক। ডান। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। হয়েছে সবার, তাই না? ওয়েল ডান, ওয়েল ডান। ভাই প্লিজ কমেন্টে পাস বন্ধ করো। পরে তোমরাই বলবা বুঝি নাই, আবার আবার বুঝান। কমেন্টে মনোযোগ না দিয়ে ক্লাসে দাও ভাই, আবার তোমাদের জন্য বুঝাবে। তোমরা মন দিয়ে কমেন্ট করায়, কমেন্ট করায় পরে এইখানে সময়টা যাবে, কিন্তু এই সময় আর পড়া আগায়া নিতে পারবে না। চমৎকার কথা বলছে শ্রাবণী, দেখছো? এটা বাস্তব। যারা কমেন্টের দিকে মনোযোগ দিয়ে থাকে তারা কিন্তু ক্লাসটা বোঝে না, স্বাভাবিক। এখানে একটা গুরুত্বপূর্ণ, সমাবেশটা কি লিখছেন? সমাবেশটা হচ্ছে সমষ্টিবাচক। এই বিষয়টা নিয়ে শোনো ভাই, জাতিবাচক এবং সমষ্টিবাচক যে আছে, এই বিষয়টা নিয়ে ঝামেলা বাংলাদেশের 95% বাংলা টিচারদের মধ্যে ঝামেলা রয়ে গেছে। আমি আশা করি যে তোমাদেরকে এটুকু ক্লিয়ার করতে পারছি। সবাই বিষয়টা বুঝতে পেরেছো? যে তোমরা ঝামেলাটা ক্লিয়ার করতে পারছো, যে ভাই বিষয়টা ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এরপরে লিখবা সবাই আরো তিনটা লিখবা। একটা হচ্ছে বস্তুবাচক। কি বাচক বলো তো? বস্তুবাচক। মোটামুটি সবাই ক্লিয়ার? আমি ঝামেলা ক্লিয়ার করতে পারছি কিনা আমাকে একটু জানাবা, ঠিক আছে? সবাই ক্লিয়ার বিষয়টা? বস্তুবাচক। দুই নাম্বার লিখবা হচ্ছে গুণবাচক। কি বাচক বলো তো? গুণবাচক। তিন নাম্বার লিখবা হচ্ছে ভাববাচক। তিন নাম্বার লিখবা কি বলো তো? ভাববাচক। মোট 6 প্রকার লিখছিলাম না? 6 প্রকার। বস্তুবাচক হচ্ছে যার দ্বারা বস্তুর নাম বুঝায়, যার দ্বারা বস্তুর নাম বুঝায়, বস্তুর নাম বুঝায়, তাকে কি বলা হয়? বস্তুবাচক। লিখছো সবাই? যার দ্বারা বস্তুর নাম বোঝায় সেটা কি বাচক? বস্তুবাচক। এবার তুমি কয়েকটা বস্তুর নাম লেখো সবাই। বস্তু যেটা তোমার কাছে মনে হয়, যার মধ্যে প্রাণ নাই, ঠিক আছে? বস্তু। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। যারা ক্লিয়ার হতে পারছো, আচ্ছা, গুড।
হ্যাঁ, গুড, অনেকেই বলা শুরু করছো যে এগুলোকে বস্তুবাচক বলে। তোমরা কি জানো বস্তুবাচকের ইংরেজি নাম কি? বস্তুবাচকের ইংরেজি নাম কি? বস্তুবাচকের ইংরেজি নাম কি, কেউ বলতে পারবা? হ্যাঁ, বস্তুবাচকের ইংরেজি নাম নিয়ে কিন্তু ঝামেলা আছে, দেখবো কারা কারা বলতে পারে। বস্তুবাচকের ইংরেজি নাম কি? দেখি কারা কারা বলতে পারো, বলো এবার। বস্তুবাচকের ইংরেজি নাম কি? আচ্ছা, গুড। এই যে অনেকেই লিখে ফেলছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখছো? এই যে আমি লিখলাম, শোনো, একটা লিখলাম হচ্ছে আংটি, কি লিখলাম বলো না? আংটি। একটা লিখলাম হচ্ছে টেবিল, কি লিখলাম বলো না? টেবিল। লিখছো? এই টেবিল লিখলাম। একটা লিখলাম হচ্ছে বই, ঠিক আছে। তারপরে একটা লিখলাম হচ্ছে তোমার, কি লেখা যায়, কড়াই, ঠিক আছে, কড়াই। এই শব্দগুলো হচ্ছে সব কংক্রিট নাউন, ম্যাটেরিয়াল নাউন না। এটা তোমরা অনেকেই জানো না, ঠিক আছে। কংক্রিট নাউন, সব বুঝতে পেরেছো? কংক্রিট নাউন, নট, আচ্ছা কংক্রিট বানানটা একটু দেখে নিবা, আমার কংক্রিট বানান মেবি ভুল হতে পারে। কংক্রিট নাউন, নট ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে এটা যা থেকে বানানো হয়েছে, যেমন এটা হচ্ছে গোল্ড। রিং কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, গোল্ড ম্যাটেরিয়াল নাউন। টেবিল কার থেকে বানানো হয়েছে? উড, এই উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বই কার থেকে বানানো হচ্ছে? পেপার, এখানে এই পেপারটা যে আছে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কড়াই কার থেকে বানানো হয়েছে? আয়রন, এই আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অথবা সিলভার, এই সিলভার কি বলো না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি কথা কি বুঝতে পারছি? এগুলো কিন্তু ম্যাটেরিয়াল না। গোল্ড মানে হচ্ছে সোনা, ঠিক আছে, এই সোনা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। উড মানে হচ্ছে কাঠ, এই কাঠ ম্যাটেরিয়াল নাউন, বুঝতে পারছো? পেপার মানে হচ্ছে কাগজ, এই কাগজ ম্যাটেরিয়াল নাউন, কিন্তু বই ম্যাটেরিয়াল নাউন না। বই হচ্ছে কি? বস্তুবাচক। কড়াই, আয়রন, আয়রন লোহা ম্যাটেরিয়াল নাউন। এই দুটা পার্থক্য বুঝতে পেরেছো? যারা আনসার করছিল প্রায় সবাই ভুল আনসার করছো, এবং এটা প্রায় সব স্টুডেন্টরা ভুল আনসার করে। আমার কথা কি ক্লিয়ার? কংক্রিট, আচ্ছা গুড। কংক্রিট নাউন, সরি আমার বানানটা ভুলে, CRET নাকি? কংক্রিট, হ্যাঁ। আচ্ছা, লোহা, এই লোহা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। সবাই বুঝতে পেরেছো? এগুলো কিন্তু বস্তুবাচক বিশেষ্য, এটা বস্তুবাচক বিশেষ্য, ঠিক আছে, কিন্তু এটা ইংলিশে কিন্তু আবার এটা কিনা, তোমার ম্যাটেরিয়াল নাউন না, কংক্রিট, এটা মাথায় রাখতে হবে। কথা ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, আচ্ছা, বাংলাটা কি লিখছি মানে? কোনটার বাংলা ভাই?
এটা কি পার্থক্য সবাই বুঝতে পারছে? যা তৈরি হবে তা কংক্রিট, যা থেকে তৈরি হবে তা ম্যাটেরিয়াল। চমৎকার, শ্রাবণী চমৎকার বলছে। আরেকবার বুঝান বলছে হচ্ছে আমাদের তঞ্জিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সোনাটা কি বস্তুবাচক হবে? সোনা বস্তুবাচক হবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাটেরিয়াল নাউন এটা কিন্তু কংক্রিট নাউনের মতো না, এটা মনে রাখতে হবে। টেবিল ম্যাটেরিয়াল নাউন না, তোমরা টেবিল, আংটি, বই এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলছো। সোনা বস্তুবাচক বাংলায় ঠিক আছে, কিন্তু ইংলিশে সোনা ম্যাটেরিয়াল নাউন না। ইংলিশে সোনা হচ্ছে কি, সোনা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু টেবিল ম্যাটেরিয়াল নাউন না। টেবিল হচ্ছে কি, কংক্রিট নাউন। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ঝামেলা আছে, তোমরা অনেক ঝামেলা করো এবং বোঝো না যে ঝামেলা আছে। এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এরপর হচ্ছে গুণবাচক বিশেষ্য। সবাই একটু লেখো, গুণের নামকে গুণবাচক বিশেষ্য বলে। কার নাম বলো তো? গুণের নাম। কার নাম বলো না? গুণের নামকে গুণবাচক বিশেষ্য বলে। গুণের নামকে গুণবাচক বিশেষ্য বলে। ঠিক আছে, এটা একটু লিখবা। যেমন আমি লিখলাম হচ্ছে তরল খাবার। এই তরলের নাম কি বলো তো? তরল খাবার, যা থাকার কারণে গুণটা লাভ করে সেটাই তরলের নাম। ঠিক আছে, খাবারটা তরল হয়েছে তার মধ্যে কি থাকার কারণে? তরলতা থাকার কারণে। এই তরলতা একটু লেখো সবাই, তরলতা। এখানে তরলতা হচ্ছে গুণের নাম। আবার আমি লিখলাম হচ্ছে সরল। কি লিখলাম বলো না? সরল। এই সরল লোক, এই সরল হচ্ছে লোকটার গুণ, কিন্তু গুণের নাম কি বলতো? সরলতা। গুণের নাম কি? সরলতা। বুঝতে পারছো? এরকম আর কি যতগুলো শব্দ আছে, গুণের নাম সরলতা। আচ্ছা, আবার আমি একটা শব্দ লিখলাম হচ্ছে সুন্দর অথবা সুন্দরী, এরকম লিখলাম আমরা। সুন্দরী হচ্ছে গুণ, আর গুণের নাম কি বলতো? সৌন্দর্য। গুণের নাম কি? সৌন্দর্য। লিখছো? আচ্ছা, এরপর আরেকটা লেখা হচ্ছে মায়াবী। কি লিখলাম বলো তো ভাই? মায়াবী, এটা একটা গুণ, মায়াবী। আর মায়া হচ্ছে গুণের নাম। মায়া কার নাম বলো তো? গুণের নাম। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে লাবণ্য। লাবণী। লাবণী হচ্ছে গুণ, আর লাবণ্য হচ্ছে গুণের নাম। কার নাম বলো না? গুণের নাম। আচ্ছা, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলোতে, এগুলো হচ্ছে সব গুণ, একটু ভালো করে বুঝবা, এগুলো হচ্ছে গুণ। আর এই গুণগুলো লাভ করে হচ্ছে এগুলো থাকার জন্য। যা থাকার কারণে গুণ লাভ করে সেটা হচ্ছে গুণের নাম। কার নাম বলো না? গুণের নাম। আর গুণের নামকে আমরা কি বলি? গুণবাচক বিশেষ্য বলি। সবাই লেখা শেষ? গুড। রিং কমন, গোল্ড ম্যাটেরিয়াল। আবার রিং কিন্তু তোমার কংক্রিট নাউনো, রিং কংক্রিট নাউনো, হ্যাঁ। আচ্ছা, লেখা শেষ, চমৎকার। এটা সবাই আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে বাকি আছে কি বলতো? ভাববাচক। একটু সবাই লিখবা, ভাববাচক হচ্ছে ক্রিয়ার নামকে। কার নামকে বলতো? ক্রিয়ার নামকে। ক্রিয়ার বা কাজের নামকে। সবাই একটু লিখবা, ক্রিয়ার বা কাজের নামকে ভাববাচক বিশেষ্য বলে। এটা একটু লেখো সবাই, ভাববাচক বিশেষ্য বলে। ক্রিয়া বা কাজের নামকে ভাববাচক বিশেষ্য বলে। এটা সবাই লিখছো? যদি এটা লিখে থাকো তাহলে একটু আনসার করবা। এবার একটু দেখো এখানে, দেখো কাজের নাম। আমি বললাম আমি খাই, তুমি খাও, সে খায়। বলো তো কাজের নাম কি ভাই এখানে? আমি খাই, তুমি খাও, সে খায়, কাজের নাম কি? এগুলা শব্দ লেখো না, হ্যাঁ তাসলিমা, এগুলো হচ্ছে মুখস্থ শব্দ।
আচ্ছা, কাজের নাম খাওয়া, গুড। আনিকা চমৎকার বলছো। আমি খাই, তুমি খাও, সে খায়, কাজের নাম কি বলতো? খাওয়া। এই যে খাওয়াটা যে আছে এটা হচ্ছে কাজের নাম। কাজের নাম মানে একটু খেয়াল করবা, কাজের নাম মানে এটা কি? ভাববাচক বিশেষ্য। এখন তুমি যদি এটাকে লেখো ভোজন, ভোজনই শুধু, হ্যাঁ ভোজনও অবশ্যই নামবাচক বিশেষ্য, কিন্তু খাওয়াও নামবাচক বিশেষ্য। এই ভোজন পড়তে গিয়ে বইতে যেগুলো দেয়া, এগুলো পড়তে গিয়ে আমরা আসলে এইগুলো ভুলে গেছি যে এগুলোও কি কাজের নাম। ভোজন বা ভক্ষণ, এগুলো সব কি কাজের নাম কোনো সময়, কিন্তু এগুলা আমরা ব্যবহার করি বাংলায়, আমরা ব্যবহার করি হচ্ছে খাওয়া। তাহলে বলো তো দেখি, সবাই এবার বের করবা। আমি শব্দ ক্রিয়া লিখবো, তোমরা ক্রিয়ার নাম লিখবা সবাই। আমি 1 নাম্বার লিখলাম হচ্ছে ক্রিয়া। আমি বললাম হচ্ছে যাও, ক্রিয়ার নাম কি? আচ্ছা, আমি বললাম দেখেছে, ক্রিয়ার নাম কি? দেখেছে। দেখি কারা কারা লিখতে পারো। 2 নাম্বার লিখবা হচ্ছে পড়লাম, ক্রিয়ার নাম কি? ঠিক আছে। 4 নাম্বার লিখবা হচ্ছে শোনাও, ক্রিয়ার নাম কি? ঠিক আছে। আচ্ছা, এরপরে লিখলাম হচ্ছে, আমি বললাম হাঁটবে, ক্রিয়ার নাম কি? দেখি কে বলতে পারো, 5টাই লিখবা। দ্রুত লেখো, দ্রুত। আচ্ছা, গুড 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 গুড। হাঁটা 5 নাম্বার হয়ে গেছে। চমৎকার, মাশাল্লাহ। তাহলে মোটামুটি সবাই বুঝাইতে পারছি আমি, তাই না? তোমরা একটু লিখবা, এখানে একটা কথা লিখবা, একটা কথা সহজ করে লিখবা। ক্রিয়া হওয়ার জন্য তার পূর্বে এগুলো লাগে, কি লাগে বলো তো? এগুলো লাগে, সবাই একটু লিখবা। ক্রিয়া হওয়ার জন্য তার পূর্বে কি লাগবে বলো তো? আমি, তুমি, সে, এই 3টা সর্বনামের একটা ব্যবহার করা যাবে। আমি, তুমি, সে, এই 3টা সর্বনামের একটা ব্যবহার করা যাবে যদি ক্রিয়া হয়। আর যদি ব্যবহার করা না যায় তাহলে সেটা ক্রিয়াপদ না। লেখো, আমি, তুমি, সে, এই 3টা সর্বনামের একটা সর্বনাম পূর্বে ব্যবহার করা গেলে সেটা ক্রিয়াপদ। লেখো, 3টা সর্বনামের একটা সর্বনাম পূর্বে ব্যবহার করা গেলে। আচ্ছা, গুড, দেখছে। এটা কি হয়েছে সবগুলো দেখো তো। আমরা এটা কি সবাই পারো নাই রে ভাই? দেখি একটু মিলায় নাও তো। আমি দেখলাম যে আমার কয়েকজন ঝামেলা লাগেছে। যাও মানে হচ্ছে, যাও এর ক্রিয়াবাচক নাম হচ্ছে যাওয়া। দেখেছি হচ্ছে দেখা। তারপর এটা কি? পড়লাম হচ্ছে পড়া, এটা ক্রিয়ার নাম। হাঁটবে হচ্ছে হাঁটা। শুনবে হচ্ছে শোনা। লিখছো? এটা সবাই লিখছো? আমি, তুমি, সে, এই 3টা সর্বনামের একটা, যে কোনো একটা, আমি, তুমি, সে, এই 3টা সর্বনামের যে কোনো একটা পূর্বে ব্যবহার করা গেলে ক্রিয়াপদ, আর ব্যবহার করা না গেলে ক্রিয়াপদ না।
ভাইয়া লিখছি তো, লেখা শেষ। আচ্ছা, বলছি আমি তুমি সে এই তিনটার কোনো একটা যদি পূর্বে ব্যবহার করা যায় তাহলে সেটা ক্রিয়াপদ, আর ব্যবহার করা না গেলে ক্রিয়াপদ না। এবার দেখো এদিকে খেয়াল করো, ঠিক আছে? এবার দেখো এদিকে খেয়াল করো সবাই, একটু শোনো ভালো করে। আমি তুমি সে এই তিনটার কোনো একটা পূর্বে ব্যবহার করা গেলে ক্রিয়াপদ, আর ব্যবহার করা না গেলে ক্রিয়াপদ না। এটা হচ্ছে বলেছি আমি, তাই না? দেখো বিষয়টা, আমি বললাম এই যে আমি বললাম পড়লাম, এটা শব্দ বললাম পড়লাম, বলো তো এটা কি ক্রিয়াপদ হবে কিনা? হইতে পারে কিনা? অবশ্যই হইতে পারে। কারণ আমি তুমি সে এই তিনটার একটা এখানে ব্যবহার করা যায় পূর্বে। আমি পড়লাম ব্যবহার করা যায় না? অবশ্যই যায়। যেহেতু ব্যবহার করা যায় তাহলে পড়লাম একটা কি হবে? ক্রিয়াপদ হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। কথা কি ক্লিয়ার? সবাই লিখছো? আচ্ছা, কিন্তু আমি এই কথাটা বললাম যে পড়া এটা ক্রিয়াপদ না। কেন ক্রিয়াপদ না এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি কি এরকম ব্যবহার করতে পারি? আমি পড়া, তুমি পড়া, সে পড়া, এই তিনটার কোনো একটা ব্যবহার করা যায় না। কিন্তু খেয়াল করো তো, পড়েছে এটা কি ক্রিয়াপদ হবে কিনা? পড়েছে এটা ক্রিয়াপদ হবে? হবে। কেন হবে? কারণ আমি বললাম সে পড়েছে, সে ব্যবহার করা যাচ্ছে। যে কোনো একটা ব্যবহার করা গেলেই ক্রিয়াপদ, আর ব্যবহার করা না গেলে সেটা ক্রিয়াপদ হবে না। আমি আশা করি এই বিষয়টা বুঝাতে পারছি। আমাকে একটু জানাবা যে এনশিওর করবা তোমরা পুরোপুরি ক্লিয়ার কিনা বিষয়টা। বিষয়টা পুরোপুরি ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করবা, ঠিক আছে? আমি তুমি সে এই তিনটার ব্যবহার পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছো কিনা আমাকে একটু এনশিওর করবা সবাই, হ্যাঁ? সবাই করছো? থ্যাংক ইউ। আমি তুমি সে এই তিনটার কোনো একটা পূর্বে ব্যবহার করা গেলে ক্রিয়াপদ, আর ব্যবহার করা না গেলে সেটা ক্রিয়াপদ হবে না। সবাই বুঝতে পেরেছো? এটা পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, পুরোটা ক্লিয়ার ভাইয়া। সবাই শুধু এটাকে মনে রাখবা, কোনো পদ দেখে আমি এরকম লিখলাম হচ্ছে শুনতেছো, বলো তো এটা ক্রিয়াপদ হবে কিনা? দেখি কারা কারা বল। আমি 1 নাম্বার দিয়ে লিখলাম, 1 নাম্বার শুনতেছো, এটা কি ক্রিয়াপদ হবে? 2 নাম্বার দিয়ে লিখবা হচ্ছে আমি লিখলাম হচ্ছে গাওয়া, এটা লিখলাম গাওয়া, গান গাওয়া আছে না, ওই গাওয়াটা লিখলাম গাওয়া, ক্রিয়া, এটা কি ক্রিয়াপদ হবে? 2 নাম্বার। 3 নাম্বার লিখবা হচ্ছে বুঝবে, না বুঝেছো, বুঝেছো, এই তিনটার কোনটা ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদ না? আচ্ছা, শুনতেছো ক্রিয়াপদ, কিন্তু ক্রিয়াপদ না আমি তুমি সে এটা যায় না। ঠিক আছে, চমৎকার, সুন্দর কথা বলছো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই কথা কি ক্লিয়ার? তাহলে শুনতেছো, আমি বললাম কেন শুনতেছো ক্রিয়াপদ, কারণ এটা পূর্বে তুমি ব্যবহার করা যায়। আর গাওয়া, আমি গাওয়া তুমি গাওয়া ব্যবহার করা যায় না, এটা ক্রিয়াপদ না। বুঝেছো, তুমি বুঝেছো, তুমি ব্যবহার করা যায় তো এটা ক্রিয়াপদ হবে। এবার একটু সবাই লেখো, একটু সবাই লেখো ক্রিয়াপদ যে আছে না, এই ক্রিয়াপদটা সবাই একটু লেখো এদিকে। আমি এরকম ব্যবহার করলাম, সবাই একটু ভালো করে খেয়াল করো। ক্রিয়াপদ যে আছে, এই ক্রিয়াপদের ক্ষেত্রে আমি এরকম ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম বলো তো? আমি ব্যবহার করলাম এরকম যে একটা ক্রিয়াপদ। হ্যাঁ, সবাই অনেক চমৎকার উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা,
না, ঠিক আছে। তাহলে যা বলছিলাম, ক্রিয়াপদ কাকে বলে একটু সবাই লেখো। যে পদ দ্বারা কাজ করা বুঝায়, একটু লিখবা। যে পদ দ্বারা কাজ করা বুঝায়, নট কাজ, কাজ করা বুঝায়, এটা একটু সবাই লিখবা। কাজ করা, এই কথাটাকে বার করে রাখবা। কাজ করা বুঝায় তাকে ক্রিয়াপদ বলে। লেখা শেষ। যে পদ দ্বারা কাজ করা বুঝায় তাকে ক্রিয়াপদ বলে। আচ্ছা, শেষ। নোট ডান। এবার একটু খেয়াল করো, এই ক্রিয়াপদ যে আছে, যে পদ দ্বারা কাজ করা বোঝায় সেটাকে ক্রিয়াপদ বলে। লিখছো? ক্রিয়াপদ প্রথমত একটু লিখে নাও সবাই। কর্ম সম্পাদনের ভিত্তিতে, কর্ম সম্পাদনের ভিত্তিতে, লিখছো? কর্ম সম্পাদনের ভিত্তিতে ক্রিয়াপদ দুই প্রকার। কয় প্রকার বলো তো? ক্রিয়াপদ দুই প্রকার। এটা লিখছো সবাই? কর্ম সম্পাদনের ভিত্তিতে ক্রিয়াপদ কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া বলো না? সমাপিকা ক্রিয়া, এই একটা গেল। আর আরেকটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। দেখো সবাই, সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া তার কর্তাকে নিয়ে, যে ক্রিয়া তার কর্তাকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে। বাক্যের অর্থ পূর্ণ করতে পারে। যে ক্রিয়া তার কর্তাকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে তাকে কি বলা হয়? সমাপিকা ক্রিয়া। সবাই কথাটা লেখা শেষ হলে ডান লিখবা। আর এটা হচ্ছে যে ক্রিয়া তার কর্তাকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দ্রুত লেখো একটু। সমাপিকা ক্রিয়া কাকে বলে? আচ্ছা, ঠিক আছে, চমৎকার। যে ক্রিয়া তার কর্তাকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে তাকে বলা হয় সমাপিকা, আর যে কে পারে না তাকে বলা হয় অসমাপিকা। এবার একটু খেয়াল করো, একটু দেখো।
আমি দুটা উদাহরণ লিখি। আমি লিখলাম আমি, একটু সবাই লেখো, একটু খেয়াল করো। আমি বললাম আমি ভাত খেয়ে, কি বলো বলো তো, আমি ভাত খেয়ে বাজারে যাব। দেখি কারা কারা বলতে পারে এই যে বাক্যটা যে আছে না, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কয়টা এবং কোনটা কোনটা। আমি ভাত খেয়ে বাজারে যাব, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা কোনটা। অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া তার কর্তাকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না। শুধু একটা হচ্ছে পারে, আরেকটা হচ্ছে পারে না। এটা লিখবা শুধু, এখানে যে অতিরিক্ত কি লিখবা, পারে, আরেকটা কি পারে না। সবাই লিখছে? একজন বলছে ভাইয়া ক্রিয়া বিশেষ্য আর ক্রিয়া নিয়ে এতদিন ক্যাচাল লাগতো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বুঝা গেছে, আপনাকে ধন্যবাদ ভাইয়া। দেখছো, আমি কিন্তু ওর এই যে ধন্যবাদটা, এটা কিন্তু মন থেকে আসছে এবং ওর এই কথাটা আমি ফিল করছি। তোমাকেও অনেক ওয়েলকাম, স্বাগত। আচ্ছা, দুইটা আছে, থ্যাংক ইউ। একজন বলছে হচ্ছে খেয়ে, একজন বলছে খেয়ে, আরেকটা বলছে কি যাব। এখন দুইটা ক্রিয়াই কি একই রকম, অর্থাৎ দুইটাই কি সমাপিকা ক্রিয়া এখানে? না, দুইটা কিন্তু সমাপিকা ক্রিয়া না। এবার একটু খেয়াল করো কেন দুইটা সমাপিকা ক্রিয়া না। কারণ হচ্ছে এই যে খেয়ে ক্রিয়াটা যে আছে, এটা বাক্যের অর্থ পূর্ণ করতে পারবে না। যাবো এটা বাক্যের অর্থ পূর্ণ করতে পারবে কিভাবে? মনে করো এই দুটাকে আমি বাদ দিয়ে দিলাম, শুধু রাখলাম কর্তাকে। আমি বলছি তার কর্তাকে নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করবে, ঠিক আছে। আমি এরকম বললাম আমি খেয়ে, কোনো মেসেজ দিছে বলো তো, কোনো ক্লিয়ার কথা বুঝাইছে? আমি খেয়ে বুঝাই নাই। এখন যদি আমি এরকম বলি আমি যাব, দেখো তো এখন কি ক্লিয়ার করে কোনো তথ্য বা মেসেজ দিয়েছে কিনা? তুমি ক্লিয়ার, আমি যাব মানে আমি কাজটা করব, কিন্তু আমি খেয়ে, খাওয়ার পরে কি খেয়ে, এই কথাটা কি ক্লিয়ার তোমাকে কোনো মেসেজ দিছে? না। যেহেতু খেয়ে কথাটা কোনো ক্লিয়ার মেসেজ দেয় নাই, তাহলে খেয়েটা কি হবে, সমাপিকা না অসমাপিকা? তোমরা একটু জানাবা এক আর দুই কোনটা কোন ক্রিয়া, একটু জানাবা সবাই। এক আর দুই, এভাবে একটু সবাই লিখবা, এক আর দুই। গুড, এক আর দুই। এরপরের বাক্যটা দেখো, আমি লিখলাম হচ্ছে তোমাদেরকে দেখে সে পালিয়েছে, সে পালিয়েছে। এবার দেখি তো সবাই একটু লিখবা, এখানে তিন আর এ হচ্ছে চার, কোনটা কোন ক্রিয়া? দ্রুত লিখবা, তিন আর চার। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। এবার একটু দেখো, বলছিলাম এবার একটু দেখো সবাই, অনেকে লিখে ফেলছে, ধন্যবাদ। বলছি হচ্ছে আমি খেয়ে আমি যাব। আমি খেয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে খেয়েটা? না। তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, থ্যাংক ইউ। আবার বলছিলাম আমি যাব, এটা যে আছে এটা হচ্ছে সমাপিকা। গুড, চমৎকার। এবং আমি তোমাকে বলি শোনো ভাই,
আমি একটু গর্ব করছি না, আমি যেভাবে পড়াবো তুমি আমি আই থিঙ্ক এত সহজে কোথায় বুঝবা কিনা আমি জানি না, বুঝতে পারে অনেকে, কিন্তু আমি কাউকে দেখি নাই, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে বিষয়টা, আমি তোমাকে বুঝাইতে পারি কমপ্লিটলি, তাহলে আমার আসলে খুবই মন থেকে শান্তি পাই। এখন আমি বললাম সে তোমাদেরকে দেখে পালিয়েছে। এখন সেটা এখানে না লিখি, আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। সে তোমাদেরকে দেখে পালিয়েছে, এখানে মানে সে দেখে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে। এখানে আমি ধরি সে পালিয়েছে, এটা কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে। যখন এটা ক্লিয়ার মেসেজ দিয়েছে এবং এটা ক্লিয়ার মেসেজ দেয় নাই, তখন এটা কি হয় বলো তো? অসমাপিকা। কি হবে? অসমাপিকা। আর এটা যেহেতু পালিয়েছে, এটা কি হবে বলো তো? সমাপিকা। আমি কথা কি বুঝাতে পারছি? তাহলে এখানে একটা সমাপিকা আর একটা কি আছে? অসমাপিকা। এটুকু সবাই ক্লিয়ার? দেখো তো, আমাকে একটু জানাবা যে এইটুকু ক্লিয়ার হতে পারছো কিনা। একটা সমাপিকা আর একটা কি আছে বলো তো? অসমাপিকা। ডান। আচ্ছা, হারবাঙ্গা। হারবাঙ্গা বানান ঠিক। আচ্ছা আচ্ছা, দেখো সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। যেটা বুঝতে পারছো, এবার লেখা হচ্ছে কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ। কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ, এটা লিখছো? কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ কয় প্রকার বলো তো? ক্রিয়াপদ হচ্ছে, কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এটা একটু সবাই লিখবা। কর্মের ভিত্তিতে ক্রিয়াপদ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সকর্মক ক্রিয়া। কি লিখবা বলো তো ভাই? সকর্মক ক্রিয়া, লিখছো এটা? আর এটা লিখবা হচ্ছে অকর্মক ক্রিয়া। কি বলো ভাইয়া? অকর্মক ক্রিয়া। আর আরেকটা লিখবা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। সবাই লিখছো? দ্বিকর্মক ক্রিয়া, ঠিক আছে। কর্ম কি এটা আমরা জানি। এটা হচ্ছে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। এটা নিয়ে আমরা কারকের ক্লাসে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কি? সকর্মক ক্রিয়া, আমরা জানি। তাহলে একটু খেয়াল করো, তুমি এটা লিখবে সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকতে পারে। সবাই কথাটা লেখো। যে ক্রিয়ার কর্ম থাকতে পারে, থাকতে পারে, তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকতে পারে না, কখনোই থাকতে পারে না, সেটাকে বলা হয় অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুইটি, কি বলছি বলো তো? যে ক্রিয়ার দুইটি কর্ম থাকতে পারে, ঠিক আছে, তাকে বলা হয় কি? দ্বিকর্মক ক্রিয়া। তুমি আরেকটু কথা লেখো এখানে, যদি এরকম হয় কে অথবা কাকে এটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে সকর্মক। আর এটা কি আছে বলতো? কে অথবা কাকে এটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না, সেটা হচ্ছে অকর্মক। আর এটা হচ্ছে কে এবং কাকে, দুইটা দ্বারা প্রশ্ন করে দুইটার উত্তর পাচ্ছি। কে এবং কাকে, ঠিক আছে, এই দুটো দ্বারা। একটা হচ্ছে অথবা, হয় কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো, অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো। আর এক্ষেত্রে কে দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাবো, কাকে দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাবো। সবাই ক্লিয়ার?
লেখা শেষ? চমৎকার। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব ক্লাস ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। এবার একটু দেখো, আমরা এখানে এটা লিখলাম, খেয়াল করো। আমি বললাম এরকম লিখলাম, আমি বললাম আমি বই পড়ি। বলো তো এখানে কোনটা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? আমি বই পড়ি। এই বাক্যের মধ্যে পরিক্রিয়াকে প্রশ্ন করলাম, আমি কি পড়ি? বই পড়ি। ঠিক আছে, আরেকটা বাক্য লিখলাম হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। এবার একটু খেয়াল করে দেখো তো, এই বাক্যের মধ্যে ক্রিয়া কে আছে? ভালোবাসি। কাকে? তোমাকে। সবাই বুঝতে পেরেছো? তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে তোমাকে উত্তর পাই, আবার কি দ্বারা প্রশ্ন করলে বই উত্তর পাই। খেয়াল করছো? এক্ষেত্রে বইটা যে আছে, বইটাও কর্ম, এবং তোমাকে যে আছে এটাও কর্ম। কিন্তু কর্ম কয়টা আছে? একটা না দুইটা? এখানে কিন্তু আমি বললাম আমি বই পড়ি, আমি কি পড়ি প্রশ্ন করলে উত্তর পাবো, কিন্তু কাকে পড়ি প্রশ্ন করলে উত্তর পাবো না। একটা আছে, আমি তোমাকে ভালোবাসি। কাকে ভালোবাসি? তোমাকে। কি ভালোবাসি এটা আছে? নাই। তাহলে একটু ভালো করে খেয়াল করতে হবে, এখানে তোমাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আছে, আর ওখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আছে। তাহলে যেহেতু দুটাইতে একটা করে কর্ম আছে, তার মানে হচ্ছে এই ক্রিয়া হচ্ছে সকর্ম ক্রিয়া। কি ক্রিয়া বলো তো? সকর্ম ক্রিয়া। বুঝতে পারছো? আর যদি এরকম হয় যে তার কোনো উত্তরই নাই এবং কখনো উত্তর পাওয়া যাবে না, আমি বললাম ছেলেটি হাসে। দেখো ভালো করে বুঝবা, ছেলেটি হাসে। এখন আমি প্রশ্ন করলাম, বলো তো ছেলেটি কি হাসে? উত্তর আছে। আমি বললাম মেয়েটি দৌড়ায়। কি বললাম বলো তো ভাই? মেয়েটি দৌড়ায়। এবার তুমি আমাকে বলো তো মেয়েটি কি দৌড়ায়? উত্তর আছে? নাই। এই কি দৌড়ায়, কাকে দৌড়ায়, উত্তর আছে? কখনো উত্তর পাওয়া যাবে না। এই ধরনের ক্রিয়া যেগুলো আছে, এই ক্রিয়াগুলো কোনো কর্ম নেই, তাই এগুলোকে বলা হয় অকর্মক ক্রিয়া। পার্থক্যটা বুঝো, অকর্মক ক্রিয়া। ঠিক আছে, সরি এটা ভুল লিখছি। অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক হচ্ছে দুইটাই পাওয়া যাবে, দুইটাই। যেমন একটু খেয়াল করুন, বাবা কি বলো বলো তো? বাবা আমাকে টাকা দিল। বাবা আমাকে কি দিল বলো না? টাকা দিল। এই বাক্যের মধ্যে একটু খেয়াল করো তো, টাকা দিল। বাবা আমাকে কি দিল ভাই? কি দিল? টাকা। কি দ্বারা প্রশ্ন করলে টাকা পাই? কাকে দিল? আমাকে দিল। তাহলে কয়টা প্রশ্নের উত্তর আছে দেখো। আমরা এরকম বলেছিলাম, এই জায়গাটা একটু খেয়াল করে, এই জায়গাটা তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। কে দ্বারা প্রশ্ন করে, সরি কে না, কি ভুল বলছি, কি এটা কি হবে, ভুল বলছি রে। কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আছে, কাকে দ্বারা, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আছে এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আছে। দুইটা প্রশ্নের যদি উত্তর পাই, তার মানে এখানে কর্ম কয়টা আছে? দুইটা। এটাকে আমরা বলেছি দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। সবাই পার্থক্যটা বুঝছো কিনা আমাকে একটু জানাবা। দ্বিকর্মক ক্রিয়া হয়েছে এটা। মেয়েটি হাসে, ছেলেটি কাঁদে, তারা দৌড়ায়, সে যায়। ঠিক আছে, আচ্ছা গুড, চমৎকার। অল ক্লিয়ার, চমৎকার। ভালো করে বুঝবা। হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি জানো? এটা একটু দেখো, এটা একটু দেখো। আমি একটা বাক্য লিখলাম, মনে করো তোমাদের একটু ঝামেলা বাজায় দিই, তাহলে বুঝবা সুবিধায় যে তোমরা কি শিখলা আজকের ক্লাসে। এটা ইম্পর্টেন্ট বিষয়টা দেখো। যারা নিয়মিত পড়াশোনা করো এবং ট্যালেন্টেড স্টুডেন্ট, তারা এখনকার কথাটার গুরুত্বটা বুঝবা। আমি বললাম বলো তো দেখো, আমি বললাম সে বই পড়ে। সে বই পড়ে। এবার বলো তো এই পরে ক্রিয়াটা সকর্মক, অকর্মক না দ্বিকর্মক? আমাকে আনসার করো, এক লিখে আনসার করবা। সকর্মক, অকর্মক না দ্বিকর্মক? আমি একটু আনসারটা পাওয়ার পর বাকিটা পড়াবো, ঠিক আছে?
গুড, চমৎকার। তাহলে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা সকর্ম ক্রিয়া। কি পরে উত্তর আছে কর্ম। এবার তোমরা একটু দেখো, এবার বাকি আলোচনা শুরু হবে, মনোযোগ দাও। আমি বললাম মনে করো এখানে বইটা নাই, এখন আমি বললাম সে পরে, বলো তো এই ক্রিয়াটা এখন সকর্মক না অকর্মক? এটা হচ্ছে সবার সমস্যা, বুঝছো? এটাকে এখন সবাই মনে করবে কি জানো, এই ক্রিয়াটা যেহেতু এখন কর্মটা নাই, তাহলে এটা একটা অকর্মক ক্রিয়া। না ভাই, এটা অকর্মক ক্রিয়া না, এটা সকর্মক ক্রিয়াই আছে, কিন্তু দেখতে কেমন অকর্মক। কর্মটা ছিল, আমি কিন্তু সংজ্ঞায় তোমাকে লিখছি কর্ম থাকতে পারে, এখানে নাই ঠিক আছে, কিন্তু কর্ম থাকতে পারে কিনা। যেহেতু কর্ম থাকতে পারে, তাহলে এটা সকর্মক ক্রিয়া। এই কর্ম এখানে থাক বা না থাক, এই দেখো ঝামেলা লেগে গেছে, বুঝতে পারছো? এটা সকর্ম কি আছে, কর্ম থাক বা না থাক। তাহলে অকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার কখনোই কর্ম থাকতে পারবে না, কখনোই কর্ম থাকতে পারবে না। আমি বললাম সে হাটে গিয়েছে, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কখনোই উত্তর পাওয়া যাবে না। আমি বললাম সে কি গিয়েছে, উত্তর আছে। সে কাকে গিয়েছে, উত্তর আছে। কি দ্বারা প্রশ্ন করলে উত্তর নাই, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর নাই, ঠিক আছে। আমি বললাম সে হাটে, এখন আমি বলতো সে কি হাটে, সে কি হাটে, উত্তর আছে। কাকে হাটে, উত্তর আছে নাই, কখনো উত্তর পাওয়া যাবে না। এই ধরনের ক্রিয়াকে বলা হয় অকর্মক ক্রিয়া। আশা করি সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া যে আছে এর মধ্যেকার পার্থক্য আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, বইটা উজ্জ্বল আছে। শোনো, এটারও একটা নাম আছে, এই ক্রিয়ার নাম কি জানো? এই ক্রিয়ার নাম হচ্ছে সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ, বুঝতে পারছো? এটারও একটা নাম আছে, অকর্মক রূপ। সবাই বুঝতে পারছো? অকর্মক রূপ মানে কি, দেখতে অকর্মক মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে একটা কি, সকর্মক ক্রিয়া, ঠিক আছে। সে ঘুমায় না ভাই, সে ঘুমাই কিভাবে হবে? এটা তুমি বানান ভুল লিখছো। হ্যাঁ, যে বানানটা ভুল করছে সে আশাবনী, ও অনেক বেশি অ্যাক্টিভ, এই জন্য ওকে বিষয়টা বুঝাই দিচ্ছি। সে যখন হবে না তখন এটা ঘুমাই হবে না, ঘুমায়, সে ঘুমায়, এটা মনে রাখবা। থার্ড পার্সন যে আছে, থার্ড পার্সনের সাথে অন্তস্থ হয়, আর ফার্স্ট পার্সনের সাথে তোমার কি হবে, রস্য ই হবে, এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি ঘুমাই, আমি হলে তখন কি হবে বলো তো, এটা বানান আমি ঘুমাই, এই বানানটা তোমরা প্রায়ই ভুল করো। আমি ঘুমাই কিন্তু সে ঘুমায়, মনে থাকবে এটা, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আগামী দিন আমরা ইনশাআল্লাহ আরেকটু আলোচনা করব, ঠিক আছে ভাইয়া। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রতি আচ্ছা একটু খেয়াল করো তোমরা, আজকে রাতে কি ক্লাস নিতে পারি? রাতে আরেকটা ক্লাস নিব 9টায়, চাচ্ছিলাম তোমরা কি নিবা? 9টা অথবা 9:30টায় নেওয়া যায় কিনা আমাকে একটু জানাবা 1 মিনিটে। না, দুইটা একসাথে পাওয়া যাবে কিনা, একসাথে পাওয়া গেলে সেটা কি, সমস্যা নাই, তাই না? আচ্ছা, গুড, চমৎকার। আপনার ক্লাস ভালোই লাগে, আপনি নিতে পারেন, ক্লাসে থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ভাইয়া আপনি পড়াইলে টাইম কখন শেষ হয়ে যায়? যেমন আমরা 1.5 ঘন্টা ধরে অলরেডি পড়তেছি, মাশাআল্লাহ, এবং কিছু শিখতে পারছো আশা করি পদ সংক্রান্ত, ঠিক আছে, সমস্যা নেই, নেন। তাহলে রাত্রে 9টা বা 9:30 আমরা একটা ক্লাস নেব, ঠিক আছে। 9টা বা 9:30, ঠিক আছে। 9:30 নেওয়ার চেষ্টা করি, 9:30 যাও, বলে দিলাম 9:30 আজকে আরেকটা ক্লাস আছে 9:30, ঠিক আছে। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থেকো, হ্যাঁ।